তো আজ আমরা পড়তে চলেছি আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদের মূল পাঠ্য বই অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন। এই সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রথম অধ্যায় রয়েছে জ্ঞানচক্ষু। সূচিপত্রের প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। এর আগে আমি তোমাদেরকে বাংলা সিলেবাস সম্পর্কে, মাধ্যমিকের সিলেবাস সম্পর্কে বলে দিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওটা একবার দেখে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকো তোমাদের সামনে মাধ্যমিকের জন্য। এই চ্যানেলে আমি তোমাদেরকে আর্টস গ্রুপ পড়াবো খুব ভালোভাবে, সহজভাবে বুঝিয়ে। ও প্রত্যেকটি গল্প তোমরা গল্পের ছলে বুঝতে পারবে, কবিতাও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বেল আইকনটি বাজিয়ে দিও, তাতে তো সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশনটা তোমার কাছেই চলে যাবে। জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। এবার প্রথমেই তোমার হয়তো মনে প্রশ্ন জাগছে, এই জ্ঞানচক্ষু জিনিসটা কি? জ্ঞানচক্ষু অর্থাৎ তোমরা যদি বাংলার অভিধান ঘেটে দেখো তাহলে সেখানে লেখা আছে, অভিধান বই ঘেটে দেখো সেখানে লেখা আছে অন্তর্দৃষ্টি বা বোধোধর। অর্থাৎ এই অন্তর্দৃষ্টি বা বোধোধর তোমরা বুঝতে পারছো না হয়তো। এই ধরো তুমি কোনো জিনিস সম্পর্কে তুমি ভুল জানো, তারপরে তুমি যখন সেটির বিষয় সঠিকটা জেনে ফেললে সেটাকেই বলে অন্তর্দৃষ্টি বা বোধোধর। আরও সহজভাবে বলতে গেলে, ধরো তুমি তোমার কোনো একটা বন্ধু, তাকে তুমি ধরো জানতে সে খুব ভালো ছাত্র, ভালো ছেলে। পরে তুমি জানতে পারলে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে সে খুব ভালো ছেলে নয়, সে বদমাইশি করে। তখন তার সম্পর্কে তোমার ধারণাটা তো পাল্টে গেল। সেই রকম এই জিনিসটাকেই তুমি তার সম্পর্কে ভালোভাবে জেনে নিলে তোমার জ্ঞানচক্ষু খুলে গেল। এই জিনিসটাকেই তোমার জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলে বোঝানো হয়েছে। তো এবার পড়া শুরু করার আগে আমরা একবার একটুখানি জেনে নিই, এই জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, আশাপূর্ণা দেবীর লেখা। এখানে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আসে যে এই জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে কুমকুম নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এই গল্পটা পড়া শুরু করার আগে আমি তোমাদেরকে সংক্ষেপে একবার গল্পের ছলে বলে দিই গল্পটা, তোমরা একবার শুনে নাও। তো এই গল্পে যে প্রধান বা মূল চরিত্রে যে বালকটি রয়েছে সেই বালকটির নাম হলো তপন। বালক বলছি কারণ তোমরা এখন এই গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে, গল্পে অবশ্য উল্লেখ করা নেই। তোমরা এখন ক্লাস 9 পার করে 10-এ উঠেছো, কিছুদিন পরে মাধ্যমিক দিতে যাবে, তোমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছো। তোমাদের লেখক একজন মানুষ হয় সে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, কিন্তু এখানে মেন যে বক্তা, যাকে নিয়ে গল্পটা লেখা হয়েছে, যে শিশুটিকে নিয়ে, সেই শিশুটির নাম হচ্ছে তপন। তপন গরমের ছুটিতে মামার বাড়িতে গেছে। মামার বাড়িতে কিছুদিন আগে দেদার ঘটা করে মাসির বিয়ে হয়েছে। তো মেসোমশাই হলেন একজন লেখক। তপন এতদিন ভাবতো যে, তপন তো একজন ছোট মানুষ, তপন এতদিন ভাবতো যে লেখকরা মানে সাধারণ মানুষ হয়, সে বিষয়ে তপনের একটু ডাউট ছিল। সেই কারণে মেসোকে দেখার পরে তপনের ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে মেসোমশাইও একজন মানুষ, লেখকরাও একজন মানুষ হয়। তপন ভাবতে হয়তো এলিয়েন টাইপের হয়। তারপরে যখনই দেখলো সেই মেসোমশাই ভাত খান, সিগারেট খান, টিভি দেখেন, খবরের কাগজ পড়েন, ওর মেজো কাকু বা মামা, বাবা আর 5টা মানুষের মতনই সম্পূর্ণ স্বভাব তার, পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেন। তখন তপনের সেই ভুলটা ভেঙে গেল। তখন বুঝতে পারলো না ইনিও একজন লেখক, মানে ইনিও একজন মানুষই। তারপরে তপনের লেখককে দেখে আমাদের মনের মধ্যে একটা শখ জাগে না, যে লেখক দেখলে, কোনো কিছু দেখলে একটা বেশ ভালো ইন্সপিরেশন পাই আমরা। সেই রকম তপনের নিজের নতুন মেসোমশাই অর্থাৎ লেখক মেসোমশাইকে দেখে নিজের মধ্যে একটা লেখক হওয়ার মনোভাব জাগলো। তাই তপন একটা গল্প লিখে ফেলেছিল। সেই গল্পটা তার ছোট মাসি দেখে ছোট মাসি তার মেসোর হাতে হ্যান্ডওভার করেছিলেন।
সেই গল্পটি পড়ে তার ছোট মেসোর খুবই ভালো লেগেছিল এবং ছোট মেসো তাকে আশ্বাস দিয়েছিলেন যে এই গল্পটি তিনি ছাপিয়ে দেবেন। তপন তাই মনে মনে খুব আনন্দিত হচ্ছিল যে তপনের লেখা গল্প কোনো একটি বইতে ছাপা হবে। অর্থাৎ তপনের মেসো বলেছিল সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সাথে তার খুব ভালো সম্পর্ক আছে, তার লেখা বই সন্ধ্যাতারার পত্রিকার মালিক ছাপায়, তাই সন্ধ্যাতারা পত্রিকাতে তপনের লেখা এই গল্পটি ছাপা হবে। তাই জন্য তপনের মেসো বলেছিল যে এই গল্পটি ছাপিয়ে দেবে সন্ধ্যাতারা পত্রিকাতে। তাই সেই গল্পটি ছাপা হলো কি হলো না সেটা পড়ার জন্য, সেটা পড়ো তোমরা, আর আমি পড়ছি, তোমরা শোনার জন্য আমার পাশে থাকো। তো গল্প শুরু করছি। জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। ভালোভাবে মুখস্থ করবে। জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল অর্থাৎ গুলি, গুলির মতন হয়ে গেল তপনের চোখ। তাহলে চলো দেখি কি এমন শুনলো যে তপনের চোখ দুটো গুলির মতন বড় বড় হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা করে। অর্থাৎ দেদার ঘটা করে মানে বুঝতে পেরেছো তো? দেদার ঘটা করে মানে খুব ঘটা করে বিয়েটা হলো, সেটাকেই বলেছে। সেই তিনি নাকি বই লেখেন, ছোট মেসো বই লেখেন, সেই বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর তার ছোট মেসো বই লেখেন, তার অনেক বই ছাপা হয়েছে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। তপনের মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তপন তো জানতো না যে সত্যিকারের লেখক কি। তারপরে বুঝতে পারলো যে সত্যিকারের লেখক তিনি একজন সত্যিই বই লেখেন। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। সে তো ছোট মানুষ, জলজ্যান্ত একজন লেখককে কখনোই কাছ থেকে দেখেনি। দেখা যায় তাই জানতো না, কাছ থেকে দেখা যায় তপন তাই জানতো না আর কি। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। যেটাই বললাম তোমাদেরকে প্রথমে গল্পের ছলে, যে তপন এতদিন ধরে জানতো না যে তার মানে লেখকরা একজন জলজ্যান্ত মানুষ হয়। অর্থাৎ তপনের বাবা, তপনের ছোট মামা বা মেজ কাকুর মতন একজন জলজ্যান্ত মানুষ, এ বিষয়টা তখন জানতোই না, একদমই জানতো না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ নতুন মেসোকে যখন সে দেখলো, অর্থাৎ তপন নতুন মেসো অর্থাৎ লেখক মেসোকে যখন দেখলো, তখন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, যে আর পাঁচটা মানুষের মতন, অর্থাৎ তার বাবা, ছোট মামা ও মেজ কাকুর মতনই তার লেখক মেসো একজন মানুষ। লেখকরাও যে মানুষ হয়, এই বিষয়ে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এখান থেকে কিন্তু ভালোভাবে প্রশ্ন আসে, জ্ঞানচক্ষু খুলে গেল তার দিয়ে কি কারণে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, এরকম কিন্তু অনেক প্রশ্ন আসে। ভালোভাবে পড়বে, আমি আমার চ্যানেলে পরবর্তীকালে করাবো। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। তপন পুরো আশ্চর্য, অবাক হয়ে গেছে যে কোথাও কোনো উল্টোপাল্টা নেই। মানে যেটা বলেছিলাম, তপন এতদিন ভাবতো এলিয়েন, তপন এতদিন ভাবতো লেখক হয়তো এলিয়েন টাইপের কিছু, কিন্তু তপন এখন দেখে বুঝতে পারছে যে কোনো জায়গায় কোনো উল্টোপাল্টা নেই, যেরকম আর কি মানুষ হয় সেই রকমই, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, আরে বাস এ তো অনেক খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। এখানে ভালোভাবে একটু বুঝতে হবে, সিগারেট ওদের মতনই দাড়ি কামান, মানে ওদের বলতে এখানে বলে বোঝানো হয়েছে তপনের মামা, মেজ কাকু, তপনের বাবা, তাদের মতনই সিগারেট খান, দাড়ি কামান, খেতে বসে আবার বলেন আরে বাস এত খাওয়া যায় নাকি বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। মানুষ যে টাইমে চান করে সেরকম আবার রাত হলে ঘুমায়, সেই রকমই। এখান থেকে তোমাদের কিন্তু অনেকগুলোই শর্ট প্রশ্ন আসবে, খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করো। তপনের
আর এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে লাইন তুলে দিয়ে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এখানে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু তপনের কেন খুলে গেল, এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এই প্রশ্নটা আসতে পারে, এটা ভালোভাবে বোঝা থাকলে তোমরা নিজেরাই লিখতে পারবে, আর আমি পরে আমার চ্যানেলে ভালোভাবে তোমাদেরকে প্রশ্ন উত্তর সহ দিয়ে দেব। তারপরে পড়া যাক, চলো। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রলোভভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। এখানে একটু বোঝার আছে, মানে ছোট মামা তার মেজো কাকুরা যেগুলো করে আর কি, যে কোনো মানুষ যা করে, খবরের কাগজের মেন যে টপিকগুলো হয় সেই টপিকগুলো সে পড়ে তারপরে গল্পের ছলে বলে, আবার সেই মানে খবরের সব মানে খবরগুলো নিয়ে তর্ক করছে অন্য কারোর সাথে, মানে তার মামার সাথে অথবা তার বাবার সাথে তর্ক করে আবার শেষ পর্যন্ত সেই একটাই কথা বলে যে এদেশের কিচ্ছু হবে না, এই বলে সেজেগুজে বেড়াতে বেরোন অথবা সিনেমা দেখতে চলে যান। মামা বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন, মামা বাড়িতে তপন এসছে বিয়ে উপলক্ষে, আর ছুটি আছে বলে রয়ে গেছে, স্কুলে ছুটি চলছে, ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে। তাহলে সময়টা কি সময়? এটা গরমের সময়, গরমের ছুটি চলছে। তপনের মেশোরও গরমের ছুটি চলছে, তপনেরও গরমের ছুটি চলছে। ভালোভাবে এখানে শর্ট প্রশ্ন আসতে পারে, এটাকে মুখস্থ করো। তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়ে গেছেন কদিন। তপন এসছে মাসির বিয়ে উপলক্ষে, আর মেশো গরমের ছুটি চলছে, সেই কারণে তার শ্বশুরবাড়িতে মেশোমশাই এসেছেন। তাই ওই হই রই রই জল জ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছেন তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তার মতোই মানুষ। এবার এখানে দেখো, তাই ওই হই রই রই মানে মেশো তার শ্বশুরবাড়িতে এসছে, নতুন জামাই শ্বশুরবাড়িতে এসছে, তাই সবাই ওই হই রই রই করছে, মানে সব একেবারে খাতির যত্ন করছে তার মেশোর। আর সেই সুযোগেই তপন একজন লেখককে সামনে থেকে দেখতে পাচ্ছে, খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। এবার কাছ থেকে যখনই দেখছে সে বুঝে যাচ্ছে যে মানে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই মানুষ, মানে সিম্পল প্লেন মানুষ যেমন হয়। আগেই বলেছে তার মেশো তার বাবা জ্যাঠা কাকাদের মতনই মানুষ, সেইটাই। আকাশ থেকে পড়া কোনো জীব নয়, স্নান করে, খাওয়ার সময় খায়, রাতে ঘুমানোর সময় ঘুমায়, এই সবগুলোই মানে মানুষের মধ্যে যেগুলো বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলোই। তপন এতদিন জানতো না, তপন এবার জেনে গেল। এবার এখানে দেখো, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, এইটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, এখান থেকেই তপনের মনে লেখক হওয়ার ইচ্ছেটা জাগে। যেহেতু মেশো একজন মানুষ, মেশো লেখক, আমিও লেখক হতে পারি, আমিও মানুষ, আমিও লেখক হতে পারি। এবার তার পরের প্যারা আছে দেখো, মেশোমশাই কলেজের প্রফেসর। এখান থেকে নিচে পর্যন্ত আমরা পড়বো না, এখান থেকে এগুলো আমরা একটু পরে পড়বো, কারণ এখান থেকে এগুলো একটু জটিল। এগুলো তোমরা যদি একসাথে পড়ো তাহলে তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। এখানে তার পরের পাতাটি উল্টাও, অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠায় আসো। এসে প্রথম প্যারা বাদ দিয়ে 2 নম্বর প্যারায় দেখো একটা লাইন আছে না, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ওখান থেকে পড়বো আমরা এবার, ঠিক আছে? এই কথাটাই ভাবছে তপন রাত দিন, মানে কোন কথা বুঝতে পেরেছো তো? লেখক হওয়ার কথা তপন ভাবছে রাত দিন ধরে। এই লাইন সব আবার পরে মিলে যাবে, যেগুলো ছেড়ে আসলাম সেগুলো পরে আবার মিলিয়ে দেবো কিছু দূর পড়ার পরেই। এই কথাটাই ভাবছে তপন রাত দিন, লেখক হওয়ার কথা ভাবছে তপন রাত দিন। ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। ছোটবেলা থেকে তপন রাশি রাশি গল্প শুনেছে, দিদা, দাদু,
কাকা জ্যাঠা সবার মুখ কানে কানে গল্প শুনেছে। ছোটবেলায় যেমন বাচ্চাদের বলে না রাজা রানীর গল্প, সেরকম রাশি রাশি অনেক গল্প তপন শুনেছে। আর এখন বস্তা বস্তা পড়ছে। মানে তোমরাও তো এতদিন ধরে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10-এ উঠে গেছো, 9 পর্যন্ত অনেক বস্তা বস্তা গল্প পড়ে এসছো। মানে 9টা ক্লাসের গল্প পড়েছো, সেগুলো ধরলেই হয়ে যাবে অনেক গল্প, এক বস্তা। আবার প্লাস আরও এছাড়াও বাইরের গল্পের বইও পড়ছো। সেরকমভাবে বস্তা বস্তা গল্প পড়ছে তপন, অনেক বস্তা বস্তা গল্প পড়েছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই, গল্প কেমন হয় সেটা জানতে তপনের আর বাকি নেই। শুধু এটাই জানা ছিল না যেটা সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। মানে তপন গল্প কি জানতো, কিন্তু সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। গল্প মানুষই লেখে, তপন জানেই না। তপন ছোট মানুষ, তো কিভাবে জানবে বলো? মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা তপন, তবে আর পায় কে তপনকে? নতুন মেশোকে দেখে তপন গল্প জিনিসটা জেনে গেল। এবার তপন তো হাওয়ায় উঠছে, তপনকে এবার কে পায়? বুঝতে পেরেছো হাওয়ায় ওড়া মানে একেবারে মনের মধ্যে উৎফুল্ল ব্যাপার। ও এবার গল্প লিখবে। দুপুরবেলা সবাই যখন নিথর মানে দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছে, হালকা করে ঘুমাচ্ছে, তখন তপন আস্তে আস্তে একটি খাতা আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি জানি না, একসাথে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। মানে এই দেখো ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে, হোম ডেস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি। মানে তপন দুপুরবেলা সবাই যখন নিথর মানে হালকা যে ঘুমটা হয় না দুপুরবেলায় যেটা আসে, সেটাকে বলে, সেই সময়টাকে নিথর বলে। তখন তপন আস্তে আস্তে একটি খাতা নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গিয়ে বসে আস্ত একটা গল্প লিখে ফেলেছে। এবার খাতা পেন, যেহেতু গরমের ছুটি চলছে, স্কুল থেকে হোম টাস্ক দিয়েছে। এবার তোমাদেরও যখন অনেক দিনের জন্য মামা বাড়ি যাও, তখন মা খাতা পেন নিয়ে যায় তো পড়াশুনো করানোর জন্য। সেরকম তপনের মাও হোম টাস্কের খাতাটা নিয়ে চলে এসছে তপনকে মানে হোম টাস্কগুলো করাবে তাই। এবার সেই হোম টাস্কের খাতাতেই তপন আস্ত একটা গল্প লিখে ফেলেছে। লেখার পর যখন পড়লো, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এবার লেখার পরে তপন গল্পটা লিখেছে, এবার তো পড়বে। গল্পটা পড়ে মানে গায়ে কাটা দিয়ে ওঠার মতন গল্প হয়েছে। নিজের গল্প বলে কথা, নিজের তো ভালো লাগবেই। মাথার চুল খাড়া হয়ে উঠলো। হ্যাঁ, কি ব্যাপার, এ কি ব্যাপার? তপন নিজেই বলছে, এ কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতনই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। এবার গল্পটা পড়ার পরে তপন দেখছে পুরো একদম অবাস্তব গল্পের মতনই লাগছে, পুরো আস্ত একটা গল্প লিখে ফেলেছে। তপন এবার মনে মনে ভাবছে, আমি একটা আস্ত গল্প লিখে ফেললাম, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। এবার তপন নিজেই ভাবছে নিজেকে লেখক, তার মানে তপন নিজে, আমি এখন একজন লেখক, আমি একটা গল্প লিখেছি, আমি তপন, আমি একজন লেখক। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দৌড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, মাসি একটা গল্প লিখেছি। মানে হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে। মানে এরকম উত্তেজনা হয় না, তোমরা যদি ধরো কখনো পরীক্ষায় কেউ হাইস্ট পেয়েছো, কেউ হয়তো স্কুলে ফার্স্ট হয়েছো, তোমরা দৌড়ে বাড়ি এসে বলে না, মা বাবা যাকে হোক যে তোমার প্রিয় মানুষ তাকে ডেকে বলো না, আমি মা ফার্স্ট হয়েছি, আমি ভালো রেজাল্ট করেছি, অথবা রানে ফার্স্ট হয়েছি স্পোর্টস হলে, এরকম কোনো কিছু একটাতে ভালো করলে যেরকম হয় আর কি, সেই অনুভূতিটাকেই উত্তেজনা অনুভূতিটা হয়েছিল তপনের। তাই তপন 3তলা সিঁড়ির থেকে দৌড়ে নিচে এসে ছোট মাসিকে বলে, মাসি একটা গল্প লিখেছি। ওখানে মাসি একবার হবে, আমি দুবার বলে ফেলেছি, সরি। ছোট মাসিও, তারপরে দেখো ছোট মাসিকেই কেন দেখালো, ছোট মাসিও চিরকালের বন্ধু,
বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। মানে ছোট মাসি ও চিরকালের বন্ধু, অর্থাৎ ছোট মাসির সাথে খুব ভালো সম্পর্ক। মামা বাড়িতে থাকে না অনেকগুলো মামা মাসি থাকলে, কোনো একজন মামা বা মাসি তোমাকে খুব ভালোবাসে, সে তোমার প্রিয় মানুষ, সেরকম ওর ছোট মাসি ওর থেকে বছর 8 বড়, মানে ছোট মাসি তপনের থেকে 8 বছরের বড়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ছোট মাসি তপনের থেকে 8 বছরের বড়। এবার তপনকে সে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে। সেই কারণে তপন এই আনন্দের কথাটা সে একটা নিজে গল্প লিখে ফেলেছে। সেটা প্রথমেই গিয়ে কাকে দেখালো? তার ছোট মাসিকে দেখালো। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগে দিয়ে বসে। যেটা বললাম, সব থেকে প্রিয় মানুষ ছোট মাসি, তাই ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এই বিয়েটা হয়েছিল কার? ছোট মাসিরই বিয়ে হয়েছিল, আর তপনের প্রিয় মানুষকে ছোট মাসি। সেই কারণে তপন প্রথমেই গল্পটা ছোট মাসিকে দেখায়। আর বিয়ের পর ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এই বিয়ের পরে ছোট মাসি একটু মানে অন্যরকম হয়ে গেছে, মানে একটু মন মরা টাইপের হয়ে গেছে, মানে মন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, এরকম টাইপের। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? মানে এই গল্পটা তো খুব, ছোট মাসি এবার পুরোটা না পড়েই ওর পিঠটা চাপড়ে বলে, বাহ, বেশ ভালোই লিখেছিস তো রে, কোনো জায়গা থেকে টুকলিফাই করিসনি তো? অর্থাৎ টুকলিফাই করা মানে কোনো জায়গা থেকে কোনো বই দেখে দেখে গল্পটা লিখিসনি তো? সেই কারণেই এই জিনিসটাকে দেখে দেখে লেখাটাকেই টুকলিফাই বলে। ছোট মাসি, ভালো হবে না বলছি। তপন বলে বসে, ছোট মাসি, ভালো হবে না বলছি, এরকম আমি কষ্ট করে লিখলাম, এরকম বললে ভালো হয় বললো? সেরকম ভাবেই তপন বলছে, আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি, বই তো নয়। রোজ তোর মেশোকে দেখাই। আরে বাবা, খেপছিস কেন? ছোট মাসি তপনকে বলছে, জিজ্ঞাসাই তো করছি, বই তো নয়। রোজ, মানে একটুখানি অপেক্ষা কর, তোর মেশোকে দেখাই। গেলেন যে, মানে মাসি যে গেল তো গেল। হ্যাঁ, এবার এখান থেকে দেখো, আমরা এক কাজ করি, যেটা ছেড়ে এসছিলাম আমরা আগে, অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠায়, তবে মেসোমশাই কলেজের প্রফেসর, এই জায়গা থেকে আবার পড়বো, তাহলে দেখবে কি সুন্দর মিলে যাবে। যে অংশগুলো আমরা ছেড়ে এসছিলাম এটা জটিল ছিল, এবার পড়লে দেখবে কি সুন্দর করে মিলে যাবে। হ্যাঁ, আমি পড়ছি, একবার দেখে নাও ভালোভাবে, মন দিয়ে শোনো কিন্তু। সবাই পৃষ্ঠা উল্টেছো? 11 নম্বর পৃষ্ঠা দেখো কি বলছে। মেসোমশাই কলেজের প্রফেসর, মেসোমশাই পেশায় কি? কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। মানে ছোট মেসো কলেজের একজন প্রফেসর, সেই গরমের ছুটির কারণে সে শ্বশুর বাড়ি, মানে নিজের শ্বশুর বাড়ি, অর্থাৎ মেসো তো শ্বশুর বাড়ি এসেছে, তখন মামা বাড়ি গেছে। গিয়ে মেসো এখন দুপুরবেলা দিবানিদ্রা, দুপুরবেলার যে ঘুমটা হয়, দিনের বেলা যে ঘুমটা দিচ্ছে সেটাকে দিবানিদ্রা বলে। দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছে, আর ছোট মাসি সেই দিকে ধাবিত, অর্থাৎ সেই দিকে এগিয়ে যান। ওই তপনের যে গল্পটা দিয়েছিল সেই গল্পটা নিয়ে ছোট মাসি সেই দিকে এগিয়ে যান। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে। তপন না বলে তখন আপত্তি তুলেছিল ওই গল্পটা দেওয়ার সময়, কিন্তু কে শোনে তার কথা? মাসি কি আর শুনবে? কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে। তপন না করতে করতে গল্প ছোট মেসোর হাতে চলে গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। ছোট মাসি হইচই করে মেসোর ঘুমটা একদম সুন্দরভাবে ভাঙিয়ে দিয়ে গল্পটা হাতে দিয়ে দিয়েছে। এবার তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন।
তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মাসি এই যে হইচই করে মেশোকে যে তার গল্পটা দেখাচ্ছে, তাতে তপন মনে মনে খুবই আনন্দ পায়। বাইরে যা বলুক না কেন, না 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 করে আপত্তি জানালেন না কেন, ভিতরে ভিতরে তপন মনে মনে আনন্দ পাচ্ছে। মুখে করলে হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে। কারণ এই লেখাটা বুঝলে প্রকৃত মূল্য একমাত্র মেসোমশাই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে, মানে কোনো একটি রত্ন, অর্থাৎ হিরে জহরত, রত্ন, সোনা, এগুলো যেরকম কোনো একটা জহুরির হাতে পড়লেই সে ভালোভাবে বুঝতে পারে কোনটা আসল, কোনটা নকল, কোনটা খাঁটি, সেই রকম এই লেখার গুণগত মানটা যদি কেউ বুঝতে পারে, তো সেটা তার নতুন মেসোমশাই, অর্থাৎ লেখক মেসোমশাই, তিনিই একমাত্র এই লেখার মানটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেই কারণে বলছে রত্নের মূল্য জহুরির কাছে। এই রত্নের মূল্য জহুরির কাছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে এখান থেকে লাইন তুলে দিয়ে 5 নম্বরের। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি আমি, সেখানে তোমাদেরকে পিডিএফ দেবো কোশ্চেন আনসারের। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করে যেও। তারপরে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। এবার একটু পরে ছোট মেশো তপনকে ডেকে পাঠায়, আর নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে, মানে শ্বশুরবাড়ির সে ছেলে একমাত্র তপন, মামার বাড়ি এসছে তপন, তাকে এবার খুশি করার জন্য বলে, তপন তোমার গল্প তো দিব্যি, খুব ভালো হয়েছে। একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেয়া চলে। একটু যদি কারেকশন করে দেয় মেশো, কারণ তপনের হাতটা তো খুব ভালোভাবে লিখতে পারেনি তপন, নতুন প্রথমবার লিখেছে, তাকে খুশি করার জন্য মেশো বলেছে যে লেখা খুব ভালো হয়েছে। প্রথমবার লিখলে তো প্রথমবার কিছু করলে সবাইকে তো বাহবা দেওয়া উচিত, সেরকম মেশোও বাহবা দিয়েছে, আরও বলেছে একটু কারেকশন করে দিলে তোমার গল্প ছাপাতে দেয়া চলে। তখন এবার মনে মনে খুশিই হচ্ছে, ছাপাতে দেওয়ার কথা বলেছে। তখন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, মানে মেশো মুখটা একটু করুণা টাইপের নিয়ে এসছে, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপন প্রথমে মনে করেছিল মেশো বাহবা দিচ্ছে হয়তো এমনি জাস্ট ঠাট্টা করে, তেমনি ঠাট্টা করে। তারপরে মেশোর মুখে করুণার একটা ছাপ, মানে একটা ছাপ আসে না, আর একটু ভালো হতো, আর একটু ভালো হবে, মানে একটা করুণার ছাপ, করুণা, বুঝতে পেরেছো তো, করুণার ফিলিংস যেটা আসে, সেরকম দেখে তপন তখন আহ্লাদে মানে কাঁদো হয়ে গেছে, একদম কাঁদো হয়ে গেছে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেশোকে। মেশো হওয়ার উপযুক্ত কাজ হবে এটাও আবার মেন ইম্পর্টেন্ট লাইন। মেশো হওয়ার উপযুক্ত কাজ হবে সেটা। মেশো হওয়ার উপযুক্ত কাজ হবে কেন, এইভাবে একটা বড় প্রশ্ন আসে লাইন তুলে দিয়ে। আমি তোমাদেরকে সব পিডিএফ দিয়ে দেবো, কোনো চাপ নেই। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। মেশো তেমনি করুণার মূর্তিতে বলে, তা দেয়া যায়, মানে গল্পটা তা ছাপিয়ে দেয়া যায়। মাসি যেহেতু ছাপিয়ে দিতে বলেছে, তাই মেশো বলছে হ্যাঁ গল্পটা ছাপিয়ে দেয়া যায়। সন্ধ্যাতারা পত্রিকা, তোমরা তো নাম শুনেছো, এই সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদকের সাথে মেশোর খুবই ভাব, কারণ মেশোর লেখা অনেক গল্পই সে ছাপায়, সেই কারণে তো তার সাথে পরিচয় যেমন আছে, সেরকম ভাব তো আছে। মেশো বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তপনকে মন সান্ত্বনা দিয়ে ছোট মেশো বলে, তোমার গল্প আমি ঠিক ছাপিয়ে দেবো, তুমি চিন্তা করো না। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, লাইন তুলে দিয়ে প্রশ্ন আসবে, বড় প্রশ্ন। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল, কেন, বড় প্রশ্ন আসবে, পিডিএফে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই।
বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, এই যে তপন গল্প লিখেছে সেটা মেশো পড়েছে, এই কথাটাই চায়ের টেবিলে ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে সবাই তপনের গল্প শুনে তো হাসবেই, সে নতুন প্রথমবার লিখেছে, খুব যে ভালো হয়েছে তা তো না, ছোট মানুষ। কিন্তু মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে। মেশো বলছে না না আমি বলছি তো তপনের একটা হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে দিলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপনের হাতও আছে, তপনের চোখও আছে, মানে তপন চোখ দিয়েও দেখছে, হাত দিয়ে লিখেছে। এইটাকেই মেশো বলে বোঝাতে চেয়েছে যে তপন ভালোই লিখেছে। এই যে তপনের যে বয়স, এই বয়সে অন্য বাচ্চারাদেরকে লিখতে দিলে তারা ছোটবেলা থেকে রাজা রানীর গল্প শুনে আসছে, সেইটাই হয়তো লিখে দিল, অথবা টিভিতে সিনেমা দেখছে, অ্যাক্সিডেন্ট, তারপরে খুন জখম, না খেতে পেয়ে মরে যাচ্ছে অনাহারে, এইসব জিনিসগুলো নিয়েই তো দেখছে, তাই সবাই এই রকম টাইপেরই গল্প লেখে। কিন্তু তপন এরকম কিছু লেখেনি, এর থেকে একটু আলাদা টাইপের লিখেছে। দেখো কি লিখেছে, তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। মেশো বলল ওর হবে, মানে তপন লিখেছে কি, তপন এই টাইপের গল্পগুলো তো লেখেনি, খুন যখন অ্যাক্সিডেন্ট না খেতে পেয়ে মরে যাওয়া, এসব রাজা রানীর গল্প এসব তো লেখেনি। তপন লিখেছে তপন প্রথম যেদিন ভর্তি হতে গিয়েছিল সেই গল্পটা, সেই দিনে তার সাথে যা যা হয়েছিল, তার অনুভূতি কি ছিল, নতুন স্কুলের প্রথম দিনের কথা, সেই বিষয়টাই তপন লিখেছে। তাই মেশো বাহবা দিয়ে বলছে বাহ ওর হবে। তোমরাও লিখে ফেলতে পারো নিজেদের প্রথম দিনের স্কুল কেমন ছিল। অনেকের হয়তো মনে আছে, অনেকে হয়তো ভুলে গেছে, কারণ অনেকদিন আগেই তো তোমরা ভর্তি হয়েছিলে ক্লাস 5-এ। যাদের মনে আছে তারা লিখে ফেলো। তপন বিহল্য দৃষ্টিতে তাকায়, তপন মানে এক দৃষ্টিতে করুণার দৃষ্টিতে তাকায় মেশোর দিকে। তারপর ছুটি ফোড়ালে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। ছুটি এবার ফুরিয়ে গেল, মেশো গল্পটা নিয়ে চলে গেল, যেহেতু ছাপাতে দেবে মেশো। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন এবার বসে বসে দিন গোনে, কবে মেশো আমার গল্পটা নিয়ে আসবে। তপন দিন গুনছে তো গুনছে। নাও গল্পটা কি সুন্দর মিলে গেল, দেখলে তো? হ্যাঁ, আবার চলো আমরা সেই নেক্সট প্যারা থেকে পড়ি যেখানে আমরা ছেড়েছিলাম। কোথায় গল্পের সেই ৮-৬০ ছাপার অক্ষরে গাথা চেহারাটি। এখান থেকে পড়া যাক, শুরু করা যাক, চলো। কোথায় গল্পের সেই ৮-৬০ ছাপার অক্ষরে গাথা চেহারাটি। তখন নিজে নিজে মনে প্রশ্ন করছে, কোথায় সেই গল্পের ৮-৬০, মানে ছাপার অক্ষরে ছাপালে যেরকম একদম পুরো একদম অ্যাকুরেট যে মাপটা থাকে না, সেই ৮-৬০ বাঁধা, সেইটাকেই বলছে যে কোথায় সেই ৮-৬০ বাঁধা ছাপার অক্ষরে গাথা চেহারাটি। তখন নিজেই মনে মনে প্রশ্ন করছে, যার জন্য হা করে আছে তপন কিসের জন্য হা করে আছে? সেই ছাপার অক্ষরে গাথা তার গল্পটি দেখার জন্য। মামার বাড়ি থেকে বাড়ি চলে এসছে তপন, গরমের ছুটি যেহেতু ফুরিয়েছে, তপন মামা বাড়ি থেকে বাড়ি চলে এসছে। তার মেসোও গরমের ছুটি ফোড়ানোয় গল্পটা নিয়ে চলে গেছে বাড়িতে, সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের হাতে দেবে। দুজনেই বাড়ি চলে এসছে, ছুটি যেহেতু ফুরিয়ে গেছে। নেক্সট পেজ কি বলছে দেখি। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তপনের কি কি নাম হয়েছে? শর্ট প্রশ্ন আসবে। কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এই রকম নাম হয়েছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে। সব উঠতে বসতে ওকে ঠাট্টা করছে, তোর হবে তপন, তোমার হবে। হ্যাঁ বাবা। বড় যারা আছে তারা বলছে, ও ছোটরাও বলে দিচ্ছে, হ্যাঁ বাবা তোর হবে, তুই ভালোভাবে লেখ, তোর হবে। এরকম ভাবে ঠাট্টা করছে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। এই ঠাট্টা তামাশার মধ্যে দিয়েও তপন কিন্তু 2-3টে গল্প লিখে ফেলেছে। বলতে হয় তপনকে, হ্যাঁ, ছুটিয়ে ফুরিয়ে এসছে,
হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পড়েছে। ছুটি ফুরিয়ে এসছে তপনের, গরমের ছুটি ফুরিয়ে এসছে, হোম টাস্ক হয়ে ওঠেনি তপনের, যে হোম টাস্ক দিয়েছিল সব হয়ে ওঠেনি, তাও তপন লিখে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন নেশায় পড়েছে। অর্থাৎ তোমরা যখন প্রথম বাবার মোবাইলে হাত দিতে, তোমরা একটা নেশায় পড়েছিলে না, মোবাইল হাত দিতেই হবে, স্কুল থেকে এসে ইউটিউব দেখবো, একটু গেম খেলবো, সেই রকম তপনের নেশাটা ওরকম না, তোমাদের মতন আজে বাজে নেশা না। তপনের ভালো নেশায় ধরেছে, তপনের লেখার নেশায় ধরেছে। হ্যাঁ, তপন গল্প লেখার নেশায় ধরেছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়াশুনো শুরু হয়েছে। গরমের ছুটি ফুরিয়েছে, তপনের পড়াশুনো আবার সেই শুরু হয়েছে, স্কুল, বাড়ি, প্রাইভেট, এইভাবে আবার শুরু হয়ে গেছে। প্রথম গল্পটির সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। এবার অনেক দিন হয়ে গেছে তো, তপন এবার তর্সই ছিল না, সেই জন্য তপন এবার আশা ছেড়ে দিয়েছে, মনে করছে আর এই গল্প মেশো হয়তো ছাপিয়ে দিল না, একদম আশা ছেড়ে দিয়েছে যে এই গল্প আর আমার ছাপানো হলো না, আমার ভাগ্য খারাপ, এরকম মনে মনে কাঁদছে, বুঝলে। এবার তারপরে সেই ঘটনাটা ঘটলো, সেই বিষণ্ণ ঘটনা, যে তপনের মেশো, এবার দেখি কি বলছে, আর সেই ঘটনাটা ঘটলো। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যক সন্ধ্যা তারা। ছোট মাসি মেশো তপনদের বাড়ি এসছে, হাতে মানে এক সংখ্যক সন্ধ্যা তারা, মানে একগুচ্ছ অনেকটা সন্ধ্যা তারার পত্রিকা নিয়ে এসছে। কেন? তপনের মনে এবার প্রশ্ন, যে কেন সন্ধ্যা তারার পত্রিকা? তপনের আবার তো গায়ে কাটা দিয়ে উঠছে। হেতু মানে কেন? হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? সন্ধ্যা তারা নিয়ে কেন? লোকে মিষ্টি নিয়ে আসে, এমনি অন্য কিছু নিয়ে আসে, সবকিছুই নিয়ে আসে, সেগুলোও নিয়ে এসছে হয়তো, যেহেতু প্রথমবার এসছে, কিন্তু হাতে সন্ধ্যা তারাটাও নিয়ে এসছে। যে যার তালে থাকে, কেউ খেলনার নেশায় থাকে, সেরকম তপন ছিল তো লেখার নেশায়। সন্ধ্যা তারা পত্রিকায় তপনের নাম লিখবে, হ্যাঁ, নাম থাকবে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। আবার একটা মেয়ের ইম্পর্টেন্ট, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এখান থেকে বট কোশ্চেন আসতে পারে। তবে কি সত্যি তাই? তপন বলে বলে ভাবছে, তবে কি সত্যি তাই? হ্যাঁ, বলে বলে আনন্দ পাচ্ছে, একটু ভয় ভয় লাগছে। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তপনের সব থেকে সুখের দিন এলো আজ, মানে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। লাইন তুলে দিয়ে প্রশ্ন, ইম্পর্টেন্ট, দাগিয়ে রেখে দাও। কিন্তু এ কি সম্ভব? তপন এবার মনে মনে ভাবছে, কিন্তু এ কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প, যেটা বললাম, মনে মনে তো আনন্দ হবেই। সন্ধ্যা তারায় লেখা থাকবে, লেখক তপন কুমার রায়। তপনের পুরো নাম কি? তপন কুমার রায়। তপনের পুরো নাম হলো তপন কুমার রায়। লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। তপনের তো এইটাই তো আশা, যে কোনো একজন লেখকেরই এই আশাটা থাকে, যে আমার লেখাটা হাজার হাজার ছেলে পড়বে, আমার নামটাকে জানবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। লাইন তুলে দিয়ে প্রশ্ন আবার আসবে, ইম্পর্টেন্ট, দাগিয়ে নিও। এবার তপন নিজেই মনে মনে ভাবছে, পৃথিবীতে কি এরকম অলৌকিক ঘটনা আদৌ ঘটে? তা ঘটছে, সত্যিই ঘটছে। সূচিপত্রেও নাম রয়েছে। এবার তপন পৃষ্ঠাটা খুলে দেখলো, সূচিপত্রতে নাম রয়েছে। প্রথম দিন গল্প, প্রথম দিন, এটা ব্র্যাকেটে গল্প লিখেছে, মানে গল্প হলে গল্প লিখবে, ব্র্যাকেটে কবিতা লেখা থাকলে কবিতা থাকবে। তপনের লেখা গল্পটির নাম কি? প্রথম দিন। তপনের লেখা গল্পটির নাম প্রথম দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন আসতেই পারে, দাগিয়ে নিও। তপন কুমার রায়, শ্রী তপন কুমার রায়। কোনো জীবিত ব্যক্তির আগে সবসময় স্ত্রী বসে, স্ত্রী বসিয়ে সম্মান জানানো হয়। আর ইংলিশের ক্ষেত্রে এটা হয় মিস্টার অথবা মিসেস, আর বাংলায় হয় ছেলেদের ক্ষেত্রে শ্রী আর মহিলাদের ক্ষেত্রে শ্রীমতী। যদি কেউ মৃত ব্যক্তি থাকেন
তখন থাকে ইংলিশের ক্ষেত্রে লেট, আর স্বর্গীয় বাংলায় থাকে স্বর্গীয়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, এবার সারা বাড়িতে, তপনের যেহেতু যৌথ ফ্যামিলি, এবার সারা বাড়িতে সবার মুখে কথা ছড়িয়ে পড়ে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। এবার পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো রে। এবার ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। তপনকে যেহেতু মেশো ছাপিয়ে দিয়েছে সেইটাই বলছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরছে, সকলেই একবার করে চোখ বোলাচ্ছে। বাড়িতে যারা আছে যৌথ ফ্যামিলি, যারাই বা দেখছে, যেহেতু যৌথ ফ্যামিলি কেন, আগে দেখো, যেহেতু প্রথমেই বলেছিল ওর কাকা জেঠুদের কথা, সেই কারণে কাকা জেঠুরা যৌথ ফ্যামিলি ছাড়া তো থাকে না। সেই আর এত শোরগোল পড়ে গেছে, অর্থাৎ যৌথ ফ্যামিলি অবশ্যই, এগুলো বুঝে নিতে হয়, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। সেরকম শোরগোল পড়ে গেছে, সবাই একবার করে চোখ বোলাচ্ছে আর বলছে, বারে চমৎকার লিখেছিস তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসছেন, মেশো একটু মনে মনে মিচকি মিচকি হালকা করে হাসছে। বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, একটু মানে কারেকশন করে পাল্টে দিতে হয়েছে লাইন, মানে সব লেখা তো আর পারে না, নেহাতি কাঁচা হাত তো, একটু কারেকশন করতে হয়েছে অবশ্য। এই কেন কারেকশন, কি কারেকশন, এরকম ভাবে বড় প্রশ্ন আসে। থাকলে আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেহাত কাঁচা হাত তো, নেহাত কাঁচা তো, সরি আমার পড়াটা ভুল হয়েছে, নেহাত কাঁচা তো মানে হাতটা যেহেতু কাঁচা। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। মাসি এবার বলছে, তা হোক, নতুন নতুন ওরম হয়, বুঝেছো তো। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, মানে এই কথাটা কারেকশন, মেশো যে কারেকশন করেছে এই কথাটাও ছড়িয়ে পড়ে। আর এটা আন্ডারলাইন, এটাকে একটুখানি তলায় দাগিয়ে নাও, কোন কথা ছড়িয়ে পড়ে, বড় প্রশ্ন। পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, তাও দাগিয়ে রাখো। ওই কারেকশনের কথা নিচেই বলেছে, আবার ওই যে কারেকশনের কথা। বাবা বলেন, তাই? বাবা এবার বলছে, তাই? আচ্ছা আচ্ছা, তা নাইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, মানে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, বাবা বলছে। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। এবার মেজো কাকু বলছে, তা ওরকম একটা লেখক মেশো যদি থাকে তা ভালো, মানে তা বেশ ভালো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তার মেজো কাকু বা তার বাবাদের তো ওরকম লেখক মেশো ছিল না, তাই একটু ঠাট্টার ছলে বলছে, তা ওরকম লেখক মেশো থাকা ভালো, আমাদেরও যদি থাকতো আমরাও একটু লেখক হওয়ার চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। ছোট মাসি বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি খাচ্ছে। মেশো কি খাচ্ছে? শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশো মাহাত্ম্যের কথা। তপনের গল্প নিয়ে আজকে সারা বাড়ি তোলপাড় হচ্ছে, তপন কি লিখেছে সেই সব নিয়ে, আর তপনের মেশো ছাপিয়ে দিয়েছে এই লেখক মেশো, এইটাই হচ্ছে তপনের মেশোর মাহাত্ম্য। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা আর সম্পাদক তপনের গল্প কড়ি আঙুলে ছুতো? মানে লেখক মেশোর সাথে যদি ভালো সম্পর্ক আছে, ওই লেখক মেশো যদি গিয়ে না সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদককে এই গল্পটা দিত, তাহলে কি সন্ধ্যাতারার পত্রিকা, অত বড় পত্রিকার সম্পাদক, তপনের গল্পটাকেও কেড়ি আঙুলে ছুতো? মানে তুচ্ছ করে তপনকে এরকম সবাই বলছে। তপনের যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে, এইসব যখনই বলছে তাকে তপন তখন কেমন একটা মানে হারিয়ে যাচ্ছে, মন মেজাজ তপনের ভালো লাগছে না। এরকমভাবে বললে কারোরই তো ভালো লাগে না, উৎসাহ দেওয়ার জায়গায় তারা আরও এরকমভাবে বলছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ
খুঁজে পায় না, সে আহ্লাদ খুঁজে পায় না। তপনের যে আনন্দটা হওয়ার কথা ছিল সেই আনন্দ আহ্লাদটা সে খুঁজে পাচ্ছে না। এটাও কিন্তু এই লাইনটাকে আন্ডারলাইন করে রাখো, এটার থেকেও কোশ্চেন আসবে, আমি পিডিএফে দিয়ে দেবো, খুবই ভাইটাল লাইন। হ্যাঁ, তোমরা ভালোভাবে শোনো। এতক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে যে এত, তোর পেটে পেটে এত। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলল পড়তে। এবার তপন নিজের মুখে একবার পড়, মা বলছে যে তপন তুই নিজের মুখে একবার পড় বাবা, তোর পেটে পেটে এত। তার মা বলছে এই কথাটা। হ্যাঁ, এতক্ষণ পরে বইটা তপন নিজের হাতে পায়। এতক্ষণ তপন নিজের হাতে পায়নি, এতক্ষণ সবার হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। মা বলেন, কই পড়, লজ্জা করিস? লজ্জা কি, পড়, সবাই শুনি। সবাই এবার বসেছে, এবার তপন পড়বে। মা বলছে পড়, শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। এবার তপন লজ্জাটা ভেঙে টেঙে পড়তে গেছে। কেশে গলা পরিষ্কার করে, কেশে গলাটা পরিষ্কার করে নিল। কিন্তু এ কি পড়তে, কি তপন দেখছি, কিন্তু এ কি, তপন একটু অবাক হলো। এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এই যে লেখাটা, এটা তপন দেখছে যে প্রত্যেকটা লাইন যা যা পড়ছে তপন এগুলো লেখেনি, সেই জন্য তপনের অপরিচিত লাইন লাগছে, আনকোরা লাইন লাগছে। এর মধ্যে তপন কোথায়? মানে এই লেখাটার মধ্যে তপন তো নিজের বিষয় লিখেছিল, এই লেখার মধ্যে তপন কই? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়া কারেকশন করেছে। তপনের মেশো এবার গল্পটিকে ফুল আগাগোড়া কারেকশন করে দিয়েছে, মানে ফুল পাল্টে দিয়েছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, তপন এবার আর পড়তে পারছে না, যেহেতু মেশো ফুল কারেকশন করে দিয়েছে। তপন কুমার রায়ের লেখা, কিন্তু এখানে তপন কুমার রায়ের কোনো লেখাটাই নেই, মেশোর লেখা, সম্পূর্ণটাই মেশোর লেখা, শুধু নামটা তপন কুমার রায়ের আছে। বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে তোর যে ভারী। এবার তপনকে তার মা ধমক দিয়ে বলল, কি রে তোর তো দেখছি পায়া ভারী, মানে একটু ঘ্যাপ বেড়ে গেল, পড়ছিস না কেন, চুপ করে আছিস কেন? তাই তপনের মা ধমক দিয়েছে, যেহেতু চুপ করে আছে, সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না। না, কি অতি আহ্লাদে বাক্য হারা হয়ে গেল। এবার মা বলছে, কি সবাই শুনতে যাচ্ছে, পড়ছিস না কেন? হ্যাঁ, কি অতিরিক্ত মানে আনন্দে কি মানে বোবা হয়ে গেলি নাকি? অতিরিক্ত আনন্দে অনেকেই বোবা হয়ে যায় না, মানে মুখ দিয়ে কথা বেরোয় না, ওরকম যদি অতিরিক্ত কোনো আনন্দ তোমরা পেয়ে থাকো তা হবে। যদি কোনো জিনিস চেয়েছো মন থেকে, পেয়ে গেছো, সেরকম হলে, যেমন তপন চেয়েছিল তার গল্প ছাপা হবে, এবার সেরকমটা হয়েছে, কিন্তু এখানে ভুল, এটা অন্য টাইপের, মানে তপন নিজের লেখা হবে কিন্তু সেখানে মেশোর লেখা হয়ে গেছে অবশ্য। দেখি কি হয়। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপন এবার গড়গড়িয়ে পড়ছে, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তবু ধলি ধলি পড়ে যায়, মানে ধ্বনি ব্যাকরণে তোমরা পড়েছ, শব্দ গুচ্ছকেই ধ্বনি বলে, যেগুলো বলছে তপন, এই ধ্বনি পড়ে যাচ্ছে। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশোর তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। পিছন থেকে কেউ একজন বলে উঠছে যে তপনের লেখক মেশোর গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে, যেই বলেছে তপনের ওর মাথা খারাপ হয়ে গেছে, তপন বইটা ফেলে রেখে চলে যায়। যেই বলেছে তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শাটারের তলাটা তুলে চোখ মোছে, মানে শার্টের তলাটা তুলে, মানে জামার যে নিচের তলাটা আছে ওটা তুলে চোখটা মুছে নিচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো তপনের, সেই কারণে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আন্ডারলাইন করো, কেন হয়েছিল তপনের এই দিনটা আজ সবচেয়ে দুঃখের দিন বলে কেন মনে হয়েছিল, খুবই ভাইটাল। হ্যাঁ, কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে হয় তা তপন নিজে গিয়ে দেবে।
এবার থেকে যদি কখনো লেখা ছাপাতে হয় তপন নিজে হাতে গিয়ে দেবে, নিজের কাঁচা হাতের লেখা, নিজের কাঁচা হাতের লেখাটাই দেবে। ছাপা হয় হোক, না হয় না হোক, ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। মানে তপনকে এবার যেটা বলছে এই কারণে তপনের তো মনে মনে খুবই খারাপ লাগছে যে তপনের মেশো ছাপিয়ে দিয়েছে। এই কথাটা যেন তপনকে আর নেক্সট টাইম শুনতে না হয় যে তপনের মেশো ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। আবার প্লাস এইটাও যে তপন পড়তে বসলো, বসে মেশোর লেখা গল্প তাকে পড়তে হচ্ছে, এই ব্যাপারটাকে। আর দুঃখে চোখের কিছু, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, এই সব থেকে অপমানযোগ্য জিনিস এইটা লেগেছে তপনের যে মেশো ছাপিয়ে দিয়েছে সবাই বলছে, প্লাস তপনের লেখা গল্পটা তার থেকেও ভালো কথা, মানে মেন যে কথাটা যে তপনের লেখা গল্প সেখানে তপন নিজের লেখাটা খুঁজে পাচ্ছে না, মেশো A to Z কারেকশন করে দিয়েছে, মেশোর লেখাটাই ছাপিয়ে দিয়েছে। এইটাই ব্যাস, এখানে শেষ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরকে জলের মতন করে বুঝিয়ে দিলাম।